আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সত্য কখনো গোপন থাকে না। জুলাই আন্দোলন নিয়ে খোদ জুলাই সন্ত্রাসে যারা ষড়যন্ত্রকারী হিসেবে অংশ নিয়েছিল তারাই একের পর এক হাড়ি ভেঙে দিচ্ছে। ফরহাদ মোজাহার, বিশিষ্ট কবি, দার্শনিক, চিন্তাবিদ এই গফুর মিয়া হাড়ি ভেঙে দিয়েছে। গত কয়েকদিনে এটা সামাজিক যোগাযোগ মাধ্যম, মেইন স্ট্রিম মিডিয়াতে অনেক চর্চিত হচ্ছে। গফুর হঠাৎ হাড়ি ভেঙে দিল, এটা কি নতুন কোনো রাজনৈতিক চাল? জুলাই জঙ্গি আন্দোলন, শেখ হাসিনা সরকারের পতন, তারপরের বিভিন্ন রাজনৈতিক সমীকরণ, সবকিছুর পেছনে ছিল চক্রান্ত। এর পেছনে ছিল সক্রিয় কোনো আন্তর্জাতিক পরাশক্তি, এটা আমরা সবাই জানি। কিন্তু মার্কিন দূতাবাসের সেফ হাউস, তরুণ আন্দোলনকারীদের ব্রেন ওয়াশ এবং এক দফার পেছনের কারিগরদের আসল ঘটনাগুলা আমরা অনেকেই জানি না। গফুর হঠাৎ করে কেন এসব কিছু স্বীকার করছে? আন্দোলনে ছাত্র নেতাদের সেফ হাউসে রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কথা গফুর কেন বলছে? কেন গফুর বলছে প্রগতিশীল বামপন্থীরা আমেরিকার দালালি করেছে? রহস্যজনক না? গফুরের 44 বছরের রাজনৈতিক প্রজেক্ট এবং কেন তার কাঙ্ক্ষিত মজলুমের ইনসানিয়াত অর্থাৎ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন শেষ পর্যন্ত বাংলাদেশে ব্যর্থ হলো, এটা বুঝতে হলে, অর্থাৎ গফুরকে বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে ঠিক 44 বছর আগে। তখনকার সময়ে গফুর বলেছিল, আমরা বিপ্লব পরবর্তী শাসক তৈরি করছি যারা একটি আধুনিক ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র গড়ে তুলবে। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, শাসক তৈরি করছেন ভালো কথা, কিন্তু বিপ্লবটা করতে হবে, আর সেই বিপ্লব কিভাবে হবে? গফুরের উত্তর ছিল অতি সংক্ষেপে, সে তো এমনি এমনি ঘটবে, অর্থাৎ কেউ না কেউ বিপ্লব ঘটাবেই। গফুর প্রথাগত বামপন্থীদের উপর কখনো ভরসা করতে পারে নাই। সে জানতো বাংলাদেশের চিরাচরিত বাম রাজনীতি দিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন করা কখনোই সম্ভব না, কারণ বামেদের সেই সক্ষমতা নাই। আর তাই গফুর নতুন এক তত্ত্ব নিয়ে মাঠে নেমেছিল, জিহাদই শ্রেণী সংগ্রাম। আর সেই নতুন তত্ত্বে ভরসা করলো একদল তরুণ। সেই তরুণ কারা? এই মাহফুজ আলম, নাহিদ, সার্জিস, হাসনাত, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। এই তরুণদের এক অংশে ছিল নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির, এদের ক্যাডাররা, আর অন্য অংশে ছিল নব্য উদারবাদী অক্সিলারি ফোর্স, যাদের নাম বললাম, নাহিদ, আসিফ, এরা ছিল এই ফোর্সের মূল নেতৃত্বে। এরা গফুরের এই তত্ত্ব গিলে খেয়েছিল, আর এই গোষ্ঠী 2024 জুলাই জঙ্গি আন্দোলনের সব থেকে আগ্রাসী ভূমিকা পালন করেছে। এখানেই তৈরি হয় মূল নাটক। বামপন্থীরা রাজপথে চিৎকার করে বলে আসছিল, এইটা অর্থাৎ জুলাই আগস্টের সেই জঙ্গি আন্দোলন কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষের বিপ্লব। কিন্তু বাস্তবতা কি এটা ছিল? বাস্তবতা হলো আন্দোলনের সাধারণ খেটে খাওয়া মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলেও রাজনীতির ড্রাইভিং সিটে ছিল অন্য কেউ। আন্দোলনের প্রথম সারির নিয়ন্ত্রণ থেকে কৌশলগতভাবে সরিয়ে দেওয়া হয় মূল তরুণদের। মাঠে মূল আধিপত্য বিস্তার করে নাহিদের মতো রাজনৈতিকভাবে অপরিপক্ক তরুণরা। আর ব্যাকগ্রাউন্ডে শক্ত অবস্থান নেই জামায়াত ইসলাম, হেফাজত এবং সেনাবাহিনীর একটা বিশেষ প্রভাবশালী অংশ, যেটাকে আমরা পাকপন্থী অংশ বলতে পারি। যখন দেখা গেল ক্ষমতার নিয়ন্ত্রণ পুরোপুরি সাধারণ মানুষের হাত থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক তখনই সুযোগ বুঝে দৌড়ে এসে নিজেদের নাম লিখিয়েছিল বিএনপি। আমাকে একটা কথা বলেন, এরা কি কেউ রাষ্ট্র ব্যবস্থা কিংবা সিস্টেম পরিবর্তন করতে চেয়েছিল? উত্তর হলো না। তারা চেয়েছিল স্রেফ রেজিম চেঞ্জ, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতন। আর এই রেজিম চেঞ্জ প্রজেক্টের সব থেকে বড় পৃষ্ঠপোষক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভূ রাজনৈতিক স্বার্থে শেখ হাসিনাকে সরাতে তারা $মিলিয়ন ইনভেস্ট করেছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন, এই রেজিম চেঞ্জ ঘটাতে $29 মিলিয়ন খরচ হয়েছে। আজকের দিনের রাজনৈতিক সচেতন প্রত্যেকটা মানুষ এটা জানেন, তাদের সবার কাছে এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। জুলাই জঙ্গি উত্থানে আমেরিকা এবং সেনাবাহিনীর একাংশের ভূমিকা নিয়ে দীর্ঘদিন রাজনৈতিক বিশ্লেষকরা কথা বললেও গফুর অর্থাৎ ফরহাদ মোজাহার নীরব ছিল। কিন্তু হঠাৎ করে গত সপ্তাহে একটা পডকাস্টে গিয়ে থলের বিড়াল হাটে ছেড়ে দিয়েছে। গফুরের নিজস্ব স্বীকারোক্তি অনুযায়ী মার্কিন সেফ হাউস, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো ওই সেফ হাউসগুলো তৈরি করেছে। মনে রাখেন, এগুলা সেফ হাউসের তো মজুক ধলাই হয়েছে। যারা সেফ হাউসে ছিল তারা যখন ফোন করতেছে আমাকে, তখন তারা বলছে আমাদের উপর চাপ দিতেছে যে আমরা যেন পদত্যাগের কথা বলি। আন্দোলন চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের রাখা হয়েছিল মার্কিন দূতাবাসের সেফ হাউসে। সেখান থেকেই তাদের উপর চাপ সৃষ্টি করা হয় এবং বাধ্য করা হয় সরকার পতনের এক দফা দাবি তুলতে।
ঠিক একই সময়ে শিক্ষক এবং অ্যাক্টিভিস্ট পচা বাম আনু মোহাম্মদ এই বদমাইশকে দিয়েও আন্দোলনের মাঠ থেকে এক দফা ঘোষণা করানো হয়েছিল। আর এই পুরো প্রক্রিয়ার সঙ্গে গফুরের যোগাযোগ ছিল নিরবচ্ছিন্ন। কিন্তু প্রশ্ন ওঠে, এখন কেন গফুর এসব প্রকাশ্যে বলছে? সে কি কোনো বীরত্ব দেখাতে যাচ্ছে? সহজ উত্তর, না। গফুর কোনো হাটে হাড়ি ভাঙেনি। নিজের এবং নিজের মাস্টার প্ল্যানের চূড়ান্ত ব্যর্থতা ঢাকতেই সে এখন সত্যের কিছুটা প্রকাশ করছে। গফুরের রাজনৈতিক মহাকাব্য শেষ পর্যন্ত ব্যর্থতায় রূপ নিয়েছে। 2024 সালের শেষের দিকে তাকে প্রায় আক্ষেপ করতে শোনা গেছে জামাত সহ চরমপন্থী অ্যাক্টিভিস্টরা তাকে মেরে ফেলতে চায়, সে শহীদ হবে, তাতে তার কোনো কষ্ট নেই। এই একটি বাক্যে প্রমাণ করে গফুর যেটাকে বিপ্লব ভেবেছিল সেটা হাতছাড়া হয়ে গেছে। সে একা ব্যর্থ হয়নি, তার শীর্ষরাও ব্যর্থ হয়েছে। তবে হ্যাঁ, তার এই দীর্ঘ রাজনৈতিক সাধনার একমাত্র দৃশ্যমান সফলতা হলো তার ঘনিষ্ঠ শিষ্য মাহবুব মোর্শেদ এবং ফারুক ওয়াসিফ সরকারের উচ্চ পদে আসীন হয়েছিল। আর তার পরকীয়া ব্যাড পার্টনার ফরিদা আখতার অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য উপদেষ্টা পদ বাগিয়ে নিয়েছিল। উপদেষ্টা পদ আর সরকারি দপ্তর মিললেও গফুর মোজাহারের 40 বছরের সেই বিপ্লবী রূপরেখা ধুলোর সাথে মিশে গেছে। এত কিছুর পরও ফরহাদ মোজাহার আশা কিন্তু ছাড়ছে না, কারণ তার দৃষ্টি এখন 1972 সালের মূল সংবিধানে। গফুর খুব ভালো করেই জানে, আজ হোক বা কাল হোক বাংলাদেশে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবেই, কারণ দেশের একটা বিশাল জনগোষ্ঠীর সমর্থন আওয়ামী লীগের পেছনে আছে। দল হিসেবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকানো একেবারে অসম্ভব, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, গফুর দেখতে পাচ্ছে। আর আওয়ামী লীগ ফেরা মানে 2024 সালে গফুর যে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন দেখিয়েছিল সেটার স্থায়ী মৃত্যু ঘটবে। তাই গফুর এখনো মনে করে সময় শেষ হয়ে যায়নি, যে কোনো মূল্যে 72-এর সংবিধান মুছে ফেলতে হবে। তার অঙ্কের হিসাবটা এই ক্ষেত্রে অনেকটা সহজ। প্রথমত, 72-এর সংবিধান বাতিল করতে পারলে প্রথাগত এবং জনপ্রিয় বুর্জোয়া গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়বে। দ্বিতীয়ত, সেই শূন্যতায় গঠন করা যাবে একটি বিপ্লবী সরকার। তৃতীয়ত, আর সেই বিপ্লবী সরকার পরবর্তীতে ধীরে ধীরে প্রতিষ্ঠা করবে একটি মডারেট ইসলামী হুকুমত, যেটা গফুরের ভাষায় মজলুমকে ইনসানিয়াত বা মানবিক অধিকার এনে দেবে। কিন্তু গফুরের এই ইসলামিক ইনসানিয়াতের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে, স্বপ্নে পানি ঢেলে দিয়েছে বিএনপি এবং জামায়াত। কারণ বিএনপি কিংবা জামায়াতের রাজনীতির উদ্দেশ্য রাষ্ট্র কাঠামো পুরোপুরি বদলে ফেলা নয়, তাদের উদ্দেশ্য বিদ্যমান সিস্টেম বজায় রেখে ক্ষমতার চেয়ারে বসা। তাই তারা যখন দেখলো পরিস্থিতি বেসামাল হয়ে যাচ্ছে, তখন তারা জুলাই ঘোষণা, তথাকথিত জুলাই সনদ বাস্তবায়নের মূল ঝুলিয়ে আন্দোলনের উত্তাপ ঠান্ডা করে দিয়েছে। ফলে চরম বিপদে পড়েছে গফুর। এখন সে কি করবে? সে কি সব সত্য উগরে দেবে? সে ইতিমধ্যেই প্রগতিশীল বামপন্থীদের সাম্রাজ্যবাদী আমেরিকার পারপাস সার্ফকারী বলে আক্রমণ করেছে। আমেরিকা কিভাবে সেফ হাউসে রেখে আন্দোলনকারীদের মগজ ধোলাই করেছে সেটাও ফাঁস করে দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে এইসব কথা বলা অত্যন্ত বিপজ্জনক। যে কোনো সময় তার বড় ধরনের ক্ষতি হতে পারে, সেটা গফুর জানা সত্ত্বেও মুখ খুলছে, কারণ সে জানে এখন না বললে তার রাজনৈতিক অস্তিত্ব আর অবশিষ্ট থাকবে না। আমার শেষ প্রশ্ন, গফুর কি এখনো কোনো অলৌকিক স্বপ্ন দেখছে, নাকি সে জানে তার উপর দেয়া অ্যাসাইনমেন্ট পুরোপুরি ব্যর্থ হয়েছে? তাহলে সে কি এই হাটে হাড়ি ভাঙার নাটক করছে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। অনেকেই ভাবছে গফুর এখন একটি কিঞ্চিত আশা বুকে পুষে রেখেছে। তার সমীকরণ হলো ভবিষ্যতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন কিংবা বড় কোনো রাজনৈতিক ঘোষণাকে কেন্দ্র করে দেশে একটি বিশাল উথাল পাথাল পরিস্থিতির সৃষ্টি হবে, তৈরি হবে চরম এনার্কি। মুহূর্তের মধ্যে রাজপথে জনতার দ্রুত সমাবেশ ঘটবে এবং ছত্রভঙ্গ ঘটবে। আর সেই ডামাডোলের সুযোগে যদি আরো একটা সিলেক্টিভ ম্যাসাকার ঘটানো যায়, তবেই হয়তো শেষ মুহূর্তে তার কাঙ্ক্ষিত মজলুমের ইনসানিয়াত কিংবা চরমপন্থী রূপরেখা কায়েম করা সম্ভব হবে। গফুরের এই বিপদজনক রাজনৈতিক চাল এবং বাংলাদেশের বর্তমান রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই গফুরের স্বীকারোক্তি একটা প্রকাশ পেয়েছে, ধীরে ধীরে আরো আসবে। কে কত ডলার খেয়েছে, কে কত ডলারের বিনিময়ে মার্কিনীদের পারপাস সার্ভ করেছে, কে কত ডলারের বিনিময়ে রাস্তায় নেমেছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়েছে, সব সামনে আসবে। এই জুলাই ষড়যন্ত্রের অংশীদার যারা ছিল, এই জুলাই ষড়যন্ত্র ঠিক কিভাবে সংগঠিত হয়েছে, প্রত্যেকটা তথ্য আপনাদের সামনে চলে আসবে। আপনারা অপেক্ষা করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসার পূর্বেই সব সামনে আসবে। যেমনটা শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে মরণোত্তর মেরে দিয়েছে জামায়াত ইসলাম। ভিডিওটা জামাতের ফেসবুক পেজে গিয়ে দেখবেন, তাহলে বুঝবেন আমি কি বুঝিয়েছি। ভালো থাকবেন। ষড়যন্ত্রের সবকিছু সামনে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের দুটো সাম্প্রতিক ঘটনা, একটি ঘটেছে
আরেকটি ঘটতে চলেছে। আমি যখন এই ভিডিওটি করছি তখনও পর্যন্ত দ্বিতীয় ঘটনাটা ঘটেনি, কিন্তু ঘটতে চলেছে। প্রথম ঘটনা হলো যে বাংলাদেশের রাজনৈতিক দল, সংসদের প্রধান বিরোধী দল জামাত ইসলামী, তাদের সহযোগী এনসিপি এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দল, তার মধ্যে কর্নেল ওলি সাহেবের যে এলডিপি আছে, তারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছিলেন। সত্যিকার অর্থে তারা কি নিয়ে যে আসলে সচিবালয় ঘেরাও করতে গিয়েছেন, তাদের দাবি দেওয়া কি, সেই বিষয়গুলোর চাইতে স্বয়ং জামাতের আমির কর্নেল ওলি এবং তাদের দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ ইনক্লুডিং নাহিদ ইসলাম সহ তারা যেভাবে সচিবালয়ে ঢোকার চেষ্টা করেছেন, ঘেরাও করার চেষ্টা করেছেন, এটি নজিরবিহীন ঘটনা। সংসদের যিনি বিরোধী দলীয় নেতা থাকেন, প্রধান বিরোধী দলীয় নেতা থাকেন, তিনি পূর্ণ মন্ত্রীর মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। অন্যদিকে যারা এমপি থাকেন, সংসদ সদস্য থাকেন, আবার চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন, তাদেরও একটা রাষ্ট্রীয় প্রোটোকল রয়েছে, সম্ভবত প্রতিমন্ত্রী পদমর্যাদার। তো সেক্ষেত্রে যারা এমপি, হুইপ, বিরোধী দলীয় নেতা, তারা সংসদে বৈধভাবে যে কোনো সময়, মানে সংসদে না, মানে সচিবালয় সেক্রেটারিয়েটে তারা সেখানে ঢুকে যেতে পারে, দে হ্যাভ দ্য রাইট। তো সেক্ষেত্রে 400-500 লোক নিয়ে তারা সচিবালয় ঘেরাও করে তাদের দাবি দেওয়া যে পেশ করেছেন, এটা নজিরবিহীন একটি ঘটনা। বাংলাদেশে এভাবে ইতিপূর্বে যে কটা সংসদ হয়েছে, সেখানে সংসদ যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা স্বয়ং মাঠে উপস্থিত থেকে এভাবে সচিবালয় ঘেরাও করেছেন, ওটা আমাদের জানা নেই। এই গেল এক। বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা বিভিন্ন সময়টিতে জামানাতে সচিবালয় ঘেরাও করার চেষ্টা করেছেন এবং সেখানে সচিবালয়ের ধারে কাছে তারা সাধারণত আসেননি, গুলিস্তান পর্যন্ত ওখানে ওই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু এবার যেটি হলো, তারা একেবারে সচিবালয়ের গেট পর্যন্ত চলে গেছে এবং যেভাবে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ধাক্কাধাক্কি করেছে, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেছে, বাকবিতণ্ডা করেছে, এটা দৃষ্টিকটু ছিল, ভীষণ রকম দৃষ্টিকটু ছিল। এবং সেখানে জামাতের একজন সংসদ সদস্য তরুণ এবং যাকে অনেকটা বিপ্লবী মনে করা হয়, ধরে নেওয়া হয় যে আগামী দিনে জামাতের সেক্রেটারি জেনারেল অথবা সভাপতি, এই দুটো পদে খুব দ্রুত যার উত্থান ঘটবে এবং জামাতের মধ্যে যাকে বিকল্প শক্তি বা আইকন হিসেবে মনে করা হয়, এবং জামাতের যত তরুণ নেতৃত্ব রয়েছে, তারা এই আমার যে গ্রামের বাড়ি তার পাশে সংসদীয় নির্বাচনী এলাকা বাউফল, সেখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন ডক্টর মাসুদ, তিনি জামাতের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তার আবেগপ্রবণ ভাষার কারণে বক্তব্য দেন চমৎকার। আর শেখ হাসিনার পুরো জমানাটাতে ভীষণভাবে তিনি নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। এখন জামাতের অতি গুরুত্বপূর্ণ পদে তিনি রয়েছেন, ঢাকা মহানগরী দক্ষিণের সম্ভবত তিনি সভাপতি অথবা সেক্রেটারি, এরকম একটা পদ পদবিতে তিনি আছেন, সম্ভবত আমির সেই হিসেবে আছেন। অন্যদিকে তিনি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে তো আছেনই। তো তিনি, সে মাসুদ, তার তরুণ তুর্কিদেরকে নিয়ে তিনি চেষ্টা করছিলেন ব্যারিকেড ভাঙার। এবং আপনারা যারা আন্দোলন করেছেন বা আন্দোলন দেখেছেন, দেখবেন যে আন্দোলনের একটা পর্যায়ে মানুষের মধ্যে একটা জোশ এসে যায়, একটা জিহাদি মনোভাব এসে যায়। তখন অনেক সময় নিজের প্রতি নিজের কোনো যাকে বলা হয় কর্তৃত্ব থাকে না, বা নিজের প্রতি কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণ থাকে না। আর তরুণ হলে তো কথা নাই, বুড়া মানুষরাই লাভ দিতে চায়। তো সেক্ষেত্রে ওখানে জামাতের অনেক নেতাকর্মী, তারা হয়তো সরকারের সঙ্গে জামাতের যদি কোনো সমঝোতা থেকে থাকে, বা এই সময়টিতে যেভাবে সারা বাংলাদেশে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা হচ্ছে, যেভাবে তার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে কথা হচ্ছে, যেভাবে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এটার বিপরীতে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম দরকার, পলিটিক্যাল পারফরমেন্স দরকার, পলিটিক্যাল নাটক দরকার ছিল।
যাতে করে মানুষ সেদিকে আকৃষ্ট হয়। এখন সেই কারণে হয়তো জামাত আর বিএনপির যে সম্পর্ক, এটিকে অনেকে আমি এবং মামুদের সম্পর্ক বলা হয়, পার্লামেন্টকে আমি এবং মামুদের পার্লামেন্ট বলা হচ্ছে, সমঝোতা রাজনীতির কথা বলা হচ্ছে, অভিনয় বলা হচ্ছে, তারপরে আরো অনেক কিছু কথাবার্তা বলা হচ্ছে। তারা দিনে এক ধরনের আচরণ করেন, রাতে এক ধরনের আচরণ করেন, এবং এখানে কখনো মনে হয় যে তারা একে অপরের বন্ধু, জাতীয় পার্টির মতো, আওয়ামী লীগের মতো তাদেরও ওরকম একটা সমঝোতামূলক সম্পর্ক রয়েছে। আবার মাঝে মধ্যে সংসদের ভিতরে বাইরে তাদের যে ওয়াকআউট হয়, তাদের যে বিতর্ক হয়, তখন আবার মনে হয় যে এদের বোধহয় সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। এই যে একটা ম্যাকিয়াভেলির যে একটা চাল বা চাণক্যর যে একটা নীতি, সেই নীতির যে কনফিউজিং ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেই ক্যারেক্টারিস্টিক্সের কারণে বাংলাদেশে কোনো মানুষ, ইভেন বিএনপির লোক, ইভেন জামাতের যারা সাধারণ লোক, তারা বিশ্বাস করে না। জামাতকে বিশ্বাস করছে না, বিএনপিকে বিশ্বাস করছে না, দুটো কারণে। একটা কারণ হচ্ছে তাদের মধ্যে কি কোনো শত্রুতা আছে, নাকি তাদের মধ্যে বন্ধুত্ব আছে। তারা কি সত্যিকার অর্থে বিএনপি রাষ্ট্র চালাচ্ছে না, জামাত পেছন দিক থেকে ব্যাকফুটেছে, সাহায্য করছে। সরকার যে দেশ পরিচালনা করছে, এর মধ্যে কি সেনাবাহিনীর কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? পাকিস্তানের মতো অসীম মনির যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সেভাবে ওয়াকারুজ্জামান কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন? অনেকে আবার বলার চেষ্টা করছেন যে এই যে বিএনপি সরকার, এটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা এক্সটেনশন ভার্সন, এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অতি প্রিয়জন যারা ছিলেন, একেবারে রাইট হ্যান্ড ছিলেন, তারা কেউ কেউ এখনো সরকারের সাথে সম্পৃক্ত রয়েছেন। আর যে সকল মানুষ ঠিক বিএনপি ক্ষমতা গ্রহণ করার সঙ্গে সঙ্গে অনেকটা নাই হয়ে গিয়েছিলেন, সে সমস্ত মানুষ আবার সম্মুখ সারিতে এসে নানা রকম কথাবার্তা বলে জাতিকে ওয়াজ নসিহত করে বোঝানোর চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তাদের যারা লোকজন রয়েছেন, তাদের ক্ষমতা এখনো অক্ষুণ্ণ রয়েছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হবেন কি হবেন না, এ সকল নিয়েও নানা রকম রেটরিক চলছে, যেটাকে পলিটিক্যাল রেটরিক বলা হয়। সেই জিনিসগুলো চলছে। তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক আছে এরকম, এবং প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করতে পারেন, তার একটা সিম্পটম আমরা দেখলাম। জুলাইয়ের যে অনুষ্ঠান হলো, জুলাই জাদুঘরের উদ্বোধন উপলক্ষে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন। তিনি দর্শক সারিতে গিয়ে বসেছিলেন প্রধানমন্ত্রী মেয়ের পাশে। সেখান থেকে তিনি তাকে মঞ্চে উঠালেন। নজিরবিহীনভাবে নিজে যেরকম একটা চেয়ারে বসেছিলেন, ওইরকম একটা চেয়ারে তাকে বসতে দিলেন। এটা নিয়ে নানা রকম কানাঘোষা হচ্ছে। তো সেই কানাঘুষার প্রেক্ষিতে কি হলো, সরকারের যে একটা ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্স যাদের কাছে গড়ে উঠবে যে এটা একটা বিএনপি সরকার, সকল সিদ্ধান্ত তারা নেয়, তারা তাদের যে নীতি এবং আদর্শ, জাতীয়তাবাদী আদর্শ, তাদের যে পোর্টফোলিও এবং তাদের একটা মাস্টার প্ল্যান, তারা যেভাবে এগোবে সেই প্ল্যানগুলো আসলে বোঝা যাচ্ছে না। গত ৬ মাসে আমরা বুঝতে পারছি না। এরই ধারাবাহিকতায় জামাতেরও একই অবস্থা। জামাত কি আসলে একটা বিরোধী দল? তারা কি একটা কুলহারা কলঙ্কিনী? তারা কি বিএনপির দোসর? তারা কি তলে তলে বিএনপির সহযোগী? নাকি তারা আসলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে? নাকি তারা ভবিষ্যতে ভারতের সাথে, আওয়ামী লীগের সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে? তারা কি একটা সত্যিকার বিরোধী দল হওয়ার চেষ্টা করছে? এরকম নানা রকম যে প্রশ্ন, সেই প্রশ্নের প্রেক্ষিতে জনগণ জামাত সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এদিকে জামাতের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, প্রায় সবাইকে ট্রল হয়। জামাতের সেই হামিদুর রহমান আজাদ বলেন, গোলাম পরোয়ার বলেন, ডক্টর শফিক বলেন, জামাতের সভাপতি, মানে এই মানুষগুলোর সম্পর্কে, ইভেন আওয়ামী লীগ আমলে তাদের সম্পর্কে যে মানুষের রেসপেক্ট ছিল, তাদের যে সম্মান ছিল, তাদের যে ডিগনিটি ছিল, তাদের যে আইডেন্টিটি ছিল, এগুলো এখন নানা রকম ট্রলের মাধ্যমে জনগণ আজে বাজে কথা বলে তাদেরকে গালাগালি করে তাদের ১৪ গোষ্ঠী উদ্ধার করছে। এবং এমনকি যে মানুষগুলো জামাতে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, যেমন মতিউর রহমান নিজামী, তারপর কাদের মোল্লা, এরপর দেলোয়ার হোসেন সাঈদী, এখন টিএসসিতে এই যারা যুদ্ধাপরাধীদের, মানে যুদ্ধাপরাধের দায়ে যাদেরকে ফাঁসিতে চড়ানো হয়েছে, তাদের অনেক সম্পর্কে মানুষের একটা সিম্প্যাথি ছিল। ঠিক সেই সিম্প্যাথির জায়গাগুলোতে এখন তুচ্ছ তাচ্ছিল্য, অপমান এবং নানা রকম যাকে বলা হয় বিভিন্ন ছাত্র সংগঠনগুলো তাদের পোস্টার টানিয়ে যে অশালীন অশ্রাব্য কথাবার্তা বলছে, কর্মকাণ্ড করছে, এতে করে আসলে জামাতের যারা লোকজন তারা অসহায় হয়ে পড়েছে, এবং প্রত্যেকটা লোকেরই একটা নিকনেম হয়ে গেছে। যেমন
জামাতের আমিরের বা সভাপতির একটা নাম হয়ে গেছে অমুক, এরকম নানা রকম বক্তব্য। তারপরে শফিক, ডক্টর শফিক, তারও নাম হয়ে গেছে, গোলাম পরোয়ারও নাম হয়ে গেছে। সবাই আলাদা আলাদা খুব বাজে বাজে নাম দিয়ে লোকজন বিভিন্নভাবে ট্রল করছে, এবং এর প্রেক্ষিতে জামাতের সভাপতি নিজে বলছেন যে আমাকে যে লোকজন গালাগালি করে, এতে করে আমার অনেক গুনাহ মাফ হয়ে যায়, আমার যে কিছু গুনাহ আছে সেই গুনাহ এদের গালাগালির কারণে মাফ হয়ে যায়। তো সেই জামাত সেখানে গেছে সচিবালয় ঘেরাও করার জন্য। এটা কি অভিনয় না সত্যিকার অর্থে ঘেরাও? কি কারণে গেছেন আমরা বুঝতে পারি না, কিন্তু ওখানে যে দৃশ্যের তৈরি হয়েছে সেটা সারা দেশকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে। সেখানে একজন সংসদ সদস্য ডক্টর মাসুদ, তাকে রীতিমতো জামাতের আমির মানে যেভাবে স্পর্শ করেছেন, মনে হচ্ছে যে তিনি গলা ধাক্কা দিয়েছেন বা তার গালের উপর কষিয়ে জোরে জোরে চড় মেরেছেন প্রকাশ্যে। এখন এটা ক্যামেরার কারসাজি হতে পারে, বিভিন্ন রকম ঘটনা হতে পারে, এআই নির্মিত হতে পারে, হোয়াটএভার মেবি, বাট এটা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। যা কিনা এই চলমান রাজনীতিতে জামাত এবং বিএনপির যে তাদের যতটুকু এখনো পর্যন্ত স্থিতি রয়েছে, তাদের সম্পর্কের মধ্যে যে সমীকরণ রয়েছে, এটা আবার নতুন করে বিতর্ক তৈরি হয়ে গেল। এগুলো একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো যে জনাব তারেক রহমান সাহেব তিনি হেলিকপ্টারে করে, এই প্রথম তিনি রাষ্ট্রীয় হেলিকপ্টারে করে তিনি চট্টগ্রামের ফটিকছড়িতে যাবেন। এর আগে তিনি সবসময় বাই রোডে গিয়েছেন, কিন্তু এবার তিনি হেলিকপ্টারে যাবেন। এই জন্য সেখানে ব্যাপক আয়োজন হচ্ছে। ফটিকছড়িতে যাবেন, সেখানে সেই জনাব বাবুনগরী, এখন যিনি হেফাজতের সভাপতি রয়েছেন বা হেফাজতের আমির রয়েছেন, তার সঙ্গে দেখা করবেন মুহিবুল্লাহ বাবুনগরী। এবং এই মুহিবুল্লাহ বাবুনগরী এর আগে জুনায়েদ বাবুনগরী ছিলেন। তিনি আওয়ামী লীগের জমানাতে ভীষণভাবে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এবং একমাত্র সেই যে জুনায়েদ বাবুনগরী, তিনি আওয়ামী লীগের সঙ্গে আসলে সমঝোতা করেননি। কিন্তু তার এগেইনস্টে আল্লামা শফি সাহেব ছিলেন, আহমেদ শফি, তিনি, তার সন্তান, তার সঙ্গে হাটহাজারী মাদ্রাসার কেন্দ্রিক যে সকল হেফাজত নেতা রয়েছেন, এর বাইরে ঢাকা লালবাগ মাদ্রাসাতে যে সকল শীর্ষ হেফাজত নেতা রয়েছেন, যাদেরকে সবাই চিনে, তাদের একটা বিরাট অংশ আওয়ামী লীগপন্থী হয়ে গিয়েছিলেন হেফাজতের যে শাপলা ম্যাসাকারের পরে, এবং তারাই মূলত হেফাজতটাকে নিয়ন্ত্রণ করতেন। তো এদের সঙ্গে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, এবং সেই সম্পর্কটা এখন আছে, এবং এদের একটা বিরাট অংশ এখন গা ঢাকা দিয়ে আছেন, অনেকে চুপচাপ আছেন, অনেকে পালিয়ে আছেন। কিন্তু হেফাজতের যে অংশটি আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করেনি, সেই অংশটির যিনি সভাপতি, সেই বয়স্ক মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, তার সঙ্গে জনাব তারেক রহমান সাহেব দেখা করতে যাচ্ছেন, দুয়ারেতে যাচ্ছেন। এই গেল একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো যে এই বর্তমান যিনি মুহিবুল্লাহ বাবুনগরী, তিনি স্পষ্টতই জামাত বিরোধী মানুষ, এবং জামাতের বিরুদ্ধে তার সাম্প্রতিক সময় বেশ কিছু স্ট্রং বক্তব্য সারা বাংলাদেশে বেশ ভাইরাল হয়ে পড়েছে। তো তার সঙ্গে যখন জনাব তারেক রহমান সাহেব দেখা করতে যাচ্ছেন, অ্যাজ ইট ইজ জামাতকে মোকাবেলা করার জন্য শেখ হাসিনা যেভাবে হেফাজতকে ব্যবহার করেছিলেন, যেভাবে হেফাজতের একটি অংশকে কুক্ষিগত করে তিনি নিজে কওমি জননী উপাধি নিয়েছিলেন, ঠিক একইভাবে জনাব তারেক রহমান সাহেব যদি এখানে কওমি সন্তান, কওমি পিতা, এরকম কোনো উপাধি সেই ফটিকছড়িতে গিয়ে জনাব বাবুনগরীর সাথে সাক্ষাৎ করে তার দোয়া পাওয়ার উছিলায় তিনি সেখান থেকে কিছু নিয়ে আসেন, এটি আমরা আশ্চর্য হব না। কিন্তু এখানে রাজনীতির যে সমীকরণ, এখানে যাওয়ার মাধ্যমে তিনি তার দলকে একটি ইসলামপন্থী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত করলেন, এক। দুই নম্বর হলো তিনি জামাত বিরোধী একটি শক্তির সঙ্গে অ্যালাই করলেন, এবং তাদেরকে কাছে নেওয়ার চেষ্টা করলেন জামাতকে, যাকে বলে এক ধরনের মানসিক চাপে রাখার জন্য। অন্যদিকে জামাতের সাম্প্রতিক সময় আরেকটি বিরোধী গ্রুপ, তারা হলো চরমনায়ের পীর সাহেব, তাদের সঙ্গে সরকারের একটা সম্পর্ক ভালো হচ্ছে। ফলে আগে যেটি বললাম যে জামাতের সঙ্গে বিএনপির যে ডাকুমরা সম্পর্ক, এটি প্রমাণ করা যাচ্ছে না, বন্ধুত্বটাও বিশ্বাস করা যাচ্ছে না, কিন্তু তলে তলে কিছু একটা হচ্ছে, এটা নিয়ে কিন্তু সব মানুষ বলছে। তার প্রেক্ষিতে আবার এই যে
বাবুনগরীর সাথে জনাব তারেক রহমান সাহেবের সাক্ষাৎ, এই সাক্ষাতের মাধ্যমে জামাতের সাথে একটা পার্মানেন্টলি ফাটল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, অথবা বিএনপি মনে করছে যে জামাতকে বিশ্বাস করা যায় না। তারা যে কথা এবং কাজ, এটা অতীতে বিভিন্ন সময় তার আনপ্রেডিক্টেবল ছিল। তারা এরশাদের সাথে সব